নমস্কার, আপনারা দেখছেন কেটিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। উৎসবের মরশুম চলছে, ইতিমধ্যেই পুজো শেষ হয়েছে, তারপর সামনে দিওয়ালি, তারপর জগদ্ধাত্রী পুজো, ক্রিসমাস, উৎসবের মোড অন। এই উৎসবের মধ্যেই আমরা প্রত্যেকেই, অর্থাৎ আমি, আপনারা প্রত্যেকেই, বাড়িতে কেউ থাকে না, বাড়িতে খাওয়া দাওয়া করে না, সারা প্রত্যেকে কিন্তু বন্ধু বান্ধব, ডে আউট বলতে যা বোঝায়, পুজোর পর ফেস্টিভ মুড বলতে যা বোঝায় তাই করে। কিন্তু আমাদের শরীর প্রত্যেকের, আমাদের প্রত্যেকের শরীর ঠিক রাখতে হবে। শরীর ঠিক রেখে কিন্তু সব রকম এনজয়মেন্ট, এন্টারটেনমেন্ট সব থাকবে। শরীর ঠিক তো সব ঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে হোমিওপ্যাথি, আমার পেছনে যে ব্যাকড্রপ আপনারা দেখছেন, এই হোমিওপ্যাথির নামটা, হোমিওপ্যাথি ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি চিকিৎসা, এই যে শব্দটা, এই যে লাইনটা, এটা কিন্তু আপনারা প্রত্যেকে, আমরাও প্রত্যেকে কতটা জানি, আমরা এটা বিশ্বাস করি কিংবা এটাই ভাবি, বিশ্বাস নয় ভাবি, যে হোমিওপ্যাথি চিকিৎসা মানে সময় লাগবে, হোমিওপ্যাথি চিকিৎসা করে কি আদৌ কোনো ফল পাওয়া যাবে, হোমিওপ্যাথি চিকিৎসা করে কি রোগী সুস্থ হবে, এই প্রশ্ন আমরা প্রত্যেকেই করি। তাই জন্যই আমরা কিছু হলে, সে পেট খারাপ বলুন, জ্বর বলুন, ইনফেকশন বলুন, টনসিল বলুন, যে কোনো রকম সমস্যা হলেই প্রথমে আমরা ছুটে যাই কিন্তু অ্যালোপ্যাথি ডক্টরের কাছে, জেনারেলি তাই ট্রেন্ড। তারপর স্পেশালাইজড ডক্টরস যদি রেফার করে সেখানে যাই, আর তা না হলে এইভাবেই চলতে থাকে আমাদের ট্রিটমেন্ট। কিন্তু হোমিওপ্যাথি আমাদের লাইফে, আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ চিকিৎসা, এবং অনেক কঠিন রোগ যেটা হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু নির্মূল হয়। ঠিক শুনছেন, নির্মূল হয়। কেন এই কথা বললাম, এবং এই উৎসবের মরশুমে কি কি করার দরকার আপনাদের, এবং অসুস্থ হলে কি করবেন, হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু সম্পূর্ণভাবে আপনারা সেরে উঠবেন। অনেক কিছু আমরা পর্বের পর পর্ব আপনাদের সামনে রাখবো। আজকে প্রথম পর্বেই, এবং আমাদের সঙ্গে যে এই পুরো অনুষ্ঠান, অর্থাৎ এই সিরিজ বলা যায়, হোমিওপ্যাথি নিয়ে এই সিরিজ আমরা পর্বগুলো আপনাদের সামনে তুলে ধরবো, যিনি থাকবেন কলকাতার বাংলার প্রখ্যাত হোমিওপ্যাথ চিকিৎসক, প্রসিদ্ধ চিকিৎসক। সোশ্যাল মিডিয়ায় আপনারা প্রত্যেকে তাকে জানেন, চেনেন, তার প্রচুর পেশেন্ট সারা ভারতবর্ষ জুড়ে, সারা বাংলা জুড়ে। আপনাদের সঙ্গে পরিচয় করে দেবো, বাদিকে বসে আছেন ওয়ার্ল্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথিক আন্তর্জাতিক সভাপতি, প্রখ্যাত চিকিৎসক ডক্টর প্রকাশ মল্লিক। নমস্কার ডক্টর মল্লিক, আপনাকে স্বাগত। পুজো হয়ে গেছে, মানে উৎসব চলছে, আপনাকে বিজয়ের অনেক শুভেচ্ছা, এবং আগামী দিনগুলো আপনার ভালো কাটুক উৎসবে, এবং আরও পেশেন্টকে আপনি যেভাবে আপনি চিকিৎসা করুন, এটাই আমরা চাইব। ডক্টর মল্লিক, প্রথমেই যেটা জিজ্ঞেস করবো, যে হোমিওপ্যাথি নিয়ে সাধারণ মানুষের মনে কিন্তু একটা জিনিস সবসময় ঘোরে, যে সময় লাগবে। হোমিওপ্যাথি একটা টাইম কনজিউমিং ট্রিটমেন্ট, অনেক দিন সময় লাগে। এটা নিয়ে আপনার এটা নিয়ে আলোকপাত করব। অ্যাকচুয়ালি এই ধারণাটা আপামর জনসাধারণের মধ্যে আছে, কিন্তু ঘটনাটা সত্যি নয়। আসলে হোমিওপ্যাথি বেসিক্যালি ক্রনিক ট্রিটমেন্ট করে থাকে। বেশ, তো ধরুন 10 বছর ধরে একটা লোক ভুগছে কোনো একটা ক্রনিক প্রবলেমে, সেটা অ্যামিবায়াসিস হতে পারে, হাঁপানি হতে পারে, সেটা যদি 1 বছর সময় লাগে, সেটা কি খুব বেশি সময়? সেটা নয়। বেশ। আর 2 নম্বর হচ্ছে যে আমি গ্রামেও 10 বছর ছিলাম আমার প্রথম জীবনে। সেখানে অ্যাকুইট কন্ডিশনে, সেখানে কিন্তু হোমিওপ্যাথি যদি সঠিক নির্বাচিত ওষুধ দেওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে ফল হবে। কীরকম না, আমার কাছে একটা পেশেন্ট এসছে, সে 20 বার পায়খানা করেছে। তখন গ্রামের লোকের এই ওআরএস খাওয়া বা ইলেকট্রল পাউডার খাওয়ার এই ব্যাপারটা ছিল না। তাকে আমরা ওষুধ দিয়ে, মানে ওই রকম কিন্তু ডিহাইড্রেশন হয়ে যাবে, সেই নলেজটা তো আমাদের আছে। তো সেটা আমিও ভয় পেয়েছি, যদি ওর পায়খানাটা কমাতে না পারি তাহলে তো পেশেন্টটা মারা যাবে। তাই বললাম একটা ওষুধ দিলাম, যদি 8 ঘন্টার মধ্যে ওর পায়খানাটা কমে যায় তাহলে ঠিক আছে, নচেত তোকে হসপিটালাইজ করতে হবে। আর গ্রাম থেকে হসপিটালটা অনেক দূরে। বেশ। তারপরে আমাকে বললো 8 ঘন্টা পরে খবর দিল যে স্যার ওটা স্বাভাবিক হয়ে গেছে। তো এইরকম কন্ডিশনে কিন্তু আমরা ট্রিটমেন্ট করি। তার মানে পরিষ্কার যে বার্তা, যে ডায়রিয়া হলে কিংবা লুজ মোশন হলে আমরা কি করি। এর আগে যখন অতীতে যখন আমরা দেখেছি যে মানে কলেরা হয়েছে, তখন হ্যানিম্যান, যিনি হোমিওপ্যাথির জনক, সেই কলেরাকেও কিন্তু কন্ট্রোল করে দিয়েছে এই হোমিওপ্যাথি। এবং নট অনলি দ্যাট, এবং সম্প্রতি যে করোনার ধারাবাহিকতা বয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু আর্সেনিক অ্যামালগাম বলে আমাদের সেন্ট্রাল কাউন্সিল থেকে যে ওষুধটা নির্বাচন করা হয়েছিল, সেটা অনেক ক্ষেত্রেই কাজ পেয়েছে। তবে কি একটা জিনিস আমাদের ভুল হয়েছে, সেটা গভর্নমেন্টেরও একটা বলবো, যে আসলে এটা কিন্তু কোনো স্ট্যাটিস্টিক্স রাখা হয়নি, না হলে কিন্তু
ভাইরাসের ওর জন্য হোমিওপ্যাথি কিন্তু বেস্ট। এখনো পর্যন্ত মডার্ন সায়েন্স কখনোই কিন্তু কোনো ভাইরাসের ওষুধ দিতে পারে না। বেশ, খুব এবং ইম্পর্টেন্ট, নট অনলি দ্যাট, খুব গুরুত্বপূর্ণ। এবং নট অনলি দ্যাট, এবং আপনারা শুনে থাকবেন যে ভ্যাকসিনের পরে সাইড এফেক্ট হয়েছে, আর হোমিওপ্যাথি আবিষ্কারের সময় যে ব্যাড এফেক্ট অফ ভ্যাকসিনেশন, এবং আমরা এখন অনেক রুগী পাচ্ছি ভ্যাকসিনের পরে তার ব্যাড এফেক্ট হয়েছে, তাকে ট্রিটমেন্ট করে, এবং বেসিক্যালি এরা লাংসে এফেক্টেড হয়ে যায়, সেই পেশেন্টকেও আমরা ভালো রাখতে পারছি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে। বেশ, দর্শকদের জানিয়ে রাখবো, আমরা ইন্ডিভিজুয়ালি যত পর্ব আপনারা দেখবেন, আমরা ইন্ডিভিজুয়াল রোগ নিয়ে, যে রোগে সাধারণ মানুষজন আক্রান্ত হন, কেউ জানে না আগামী দিনে কার কী হবে, আমরা কিন্তু পর্ব ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরবো। ডক্টর মল্লিক, পরে যেটা প্রশ্ন করবো আপনাকে, হোমিওপ্যাথিতে অ্যালোপ্যাথিতে জেনারেলি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সাধারণত, এবং বিশেষ করে নিউমোনিয়া, এবং যদি কোনো সিভিয়ার ইনফেকশন হয়, সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার ক্ষেত্রে কি কি হচ্ছে, কি এটা দাঁড়াচ্ছে? আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স আবিষ্কার হয়েছিল আলেকজান্ডার ফ্লেমিং। বেশ, তিনি কিন্তু বলেছিলেন যে 100 বছর পরে এর কি অবস্থা হবে সেটা আমি জানি না, এবং আজকে সারা বিশ্বের একটা সমস্যা, সেটাকে বলে সুপারবাগ, অর্থাৎ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স। এবং আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথি থেকে বাংলাদেশ এবং আমাদের ভারতবর্ষের কয়েকটি প্রদেশে যাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, স্বাভাবিকভাবে বলা যায় যে আপনি হাঁপানির জন্য ওষুধ খাচ্ছেন, একটা ওষুধ একটা ডোজে খাচ্ছেন, সেই ডোজটা আর কাজ করছে না। দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস। এবং সেই ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা করলে ওই অ্যান্টিবায়োটিক্সটা কিন্তু আবার রেজিস্ট্যান্সটা তুলে স্বাভাবিক করে দেওয়া যায়। আর হোমিওপ্যাথি ওষুধ কিন্তু যদি সঠিক নির্বাচিত হয়, তাহলে এভরি মেডিসিন হোমিওপ্যাথি সেটা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এখানে আমার প্রশ্নটা পেয়ে সঠিক নির্বাচন, সঠিক নির্বাচন বলতে ডায়াগনোসিস, আমরা যেটা জেনারেলি বুঝে থাকি, আমরা যে সাধারণত সর্দি কাশি হলে অ্যাজিথ্রোমাইসিন কিংবা ক্লাবাম জাতীয় খাই, আমক্সিসিলিন, পটাশিয়াম ক্লোরাইড আছে, সাফিক্সিমা অনেক ডাক্তাররা প্রেসক্রাইব করেন। এই যে ধরুন জ্বর পিরিয়ডিক্যালি আসছে যাচ্ছে, ভাইরাল ব্যাকটেরিয়াল, সেক্ষেত্রে হোমিওপ্যাথিতে কতটা সময় লাগতে পারে সেই জিনিসকে রিকভার করতে? হোমিওপ্যাথি ওই যে সঠিক কথাটা বললাম, এটা কিন্তু চিকিৎসকের জ্ঞানের গভীরতার উপরে নির্ভর করে। বেশ, এবং সেই ব্যাপারটা কিন্তু ইনটিউশনও একটা ফ্যাক্টর কাজ করে। এবং সেখানে যেমন অ্যাজ ফর এক্সাম্পল আপনাকে বলতে চাইছি, সেটা হলো যে আমার ছেলে ডাক্তার পার্থসারথী মল্লিক, এবং আমাদের একটা ওষুধ আছে, যদি মাছ মাংস খেয়ে তার পেটের প্রবলেম হয় তাহলে সেটা দিলে ভালো হয়ে যায়। তা আমার ছেলে যথারীতি তার নলেজ অনুযায়ী এগুলো দিচ্ছে, কিন্তু তার কাজ হচ্ছে, বলছে বাবা কমছে কিন্তু পুরোপুরি ভালো হচ্ছে না। বেশ, তখন আমি বললাম ও কি মাছ খায়? বললো ও বড় বড় মাছ খেতে ভালোবাসে। তো বড় বড় মাছ মানে আমাদের বাংলাতে যে সমস্ত মাছগুলো আছে, অন্ধ্রপ্রদেশ থেকে তাদের ফরমালিন বলে একটা জিনিস দেওয়া থাকে যাতে মাছটা নষ্ট নয়। আমাদের একটা ফরমালিন বলে মেডিসিন আছে, এই হলে মেনটেনিং কোর্স। আমি বললাম ফরমালিন 200 দাও, দিয়ে কাজ হয়েছে। তাহলে এই যে নির্বাচন, এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে জ্ঞানের গভীরতাটা কোথায়। এখন দেখবেন আমরা গ্রামেরই ছেলে, যে আগে বৃষ্টির জলে ধান উৎপন্ন হতো, চাল উৎপন্ন হতো, কিন্তু এখন মডার্ন একটা রিসার্চ বলছে যে এখন সবাই ভূগর্ভস্থ জলে ধান চাষ হয়, তাতে ক্যাডমিয়াম বলে একটা জিনিস থাকে, দ্যাট ইজ এ কজ অফ ক্যান্সার বলে বলা হচ্ছে। বেশ, এবং যাতে আমাদের কাছে এমন রুগী আছে যারা ওই সমস্ত কেমোথেরাপি করে আছে, তাদেরকে আমি ক্যাডমিয়াম দিয়ে শুরু করি। তার মানে এটা কিন্তু দর্শনের সঙ্গে কিন্তু বর্তমান যে গবেষণার সমন্বয় ঘটানো, এটাই কিন্তু নলেজ ইজ এক্সপিরিয়েন্স। রাইট। এবং এক্সপিরিয়েন্সটা যদি আমাদের না থাকে তাহলে কিন্তু হবে না। এবং আমি এই প্রসঙ্গে আর একটা কথা বলছি, যে একটি পেশেন্টের, মানে সেটা ক্যান্সার প্রসঙ্গেই বলছি, সেটা হচ্ছে পেশেন্টের একটি আমার ছাত্র, সে একটি পেশেন্ট পেয়েছে যে ক্যান্সারে তার স্ত্রী মারা গেছে, তাহলে গ্রেট সরো, মানে দুঃখ। তখন ওই আমার ছাত্রটি তাকে করেছে কি, ওই গ্রেট সরোর মেডিসিনটা দিয়েছে, কিন্তু তার কোনো কাজ হচ্ছে না। এইসব জেনারেলি তার ঘুম হচ্ছে না, খিদে নেই, মন ভালো নেই। তো আমাকে ছাত্ররা এসে বললো, স্যার আমি তো বইয়ে যা লেখা আছে তাই তো দিলাম, কাজ হচ্ছে না। আমি বললাম পেশেন্টটাকে নিয়ে এসো তো। তাকে জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যাটা কি? ঘুম হচ্ছে না। বলে এই ঘুম হচ্ছে না, কেন হচ্ছে না? না, বলে আসলে আমার স্ত্রী হঠাৎ করে মারা গেছে, ওর ইউট্রাসে ক্যান্সার হয়েছিল, তো আমি তো জানতাম না, আমি তো ওনার সঙ্গে সহবাসও করেছি, তা আমার কি পেনিসে ক্যান্সার হয়ে যাবে? এই যে উৎকণ্ঠা, আমার ওষুধটা আলাদা হয়ে গেল, তখন পেশেন্ট ভালো আছে। আবার অনুরূপভাবে আর একটা পেশেন্ট ওই ছাত্রের কাছে এসছে, সেটাও তারও স্ত্রী ক্যান্সারে মারা গেছে। তখন সে বলছে, স্যার আপনার ওষুধ দিলাম, আমার ওষুধ দিলাম, কাজ হচ্ছে না, আমি পেশেন্টটাকে নিয়ে এসো। তো পেশেন্টটা বললো, স্যার আমি জিজ্ঞেস করলাম, বললো কি, আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রী অনেক দিন ধরে ক্যান্সারে ভুগছিল, প্রায় 5 বছর 10 বছর। তো আমি
তো আমাকে আমার স্ত্রী বলেছিল যে তো আমার ছেলে সাধারণত ডাক্তার দেখাতে নিয়ে যায়, তা আমাকে বলেছিল তুমি আজকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কিন্তু আমি নিয়ে যেতে পারিনি। কিন্তু উনি মারা গেলেন, তো আমার একটা অপরাধ বোধ কাজ করছে যে আমি কেন যাই, অপরাধ বোধের উপরে ওষুধ দিয়েছি, সেই পেশেন্ট কাজ হচ্ছে। তার মানে কি ঘটনাটা একই, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা যদি যার যতটা নিবিড় হবে এটা কিন্তু বোঝানো যাবে না, এটা কিন্তু রিয়েলাইজেশনের ব্যাপার। এবং সেই জন্য এই যে সঠিক নির্বাচনটা বলছি, প্রকৃতপক্ষে তার লক্ষণ এবং মায়াজম বলে একটা কারণ হচ্ছে যে আমরা কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট, কনস্টিটিউশনাল কাকে বলে না, ইট ইজ এ অ্যাকুমুলেশন অফ দি হেরিডিটারি ক্যারেক্টার্স অ্যান্ড ইনফ্লুয়েন্স বাই দি এনভায়রনমেন্ট। এবং তার ভিত্তিতে যদি আমরা চিকিৎসাটা করতে পারি তাহলে যত বেশি রোগ, মানে আমি ফর এক্সাম্পল যে আমার কাছে একটা পেশেন্ট এসেছে আমার দমদমের চেম্বারে, আমার একটা লোন আছে, তো একটা পেশেন্ট আমি যখন ঢুকছি অনেক পেশেন্ট বসে আছে আর সেই বাচ্চা ছেলেটা একদম ছোটাছুটি করছে, চিৎকার করছে। আমিও ভয় পেয়েছি যে এই পেশেন্টটা যদি থাকে আমার তো ডিস্টার্ব হবে। তার কি হয়েছে, তার মা এসে আমার ঢুকে বলল স্যার ওর এই চর্মরোগের এত যন্ত্রণা হচ্ছে স্যার, জ্বালা করছে, ও থাকতে পারছে না, ওই বাথরুমে গিয়ে কল খুলে জল নিচ্ছে। তা আমি ঠিক আছে, তা আমি একটা ওষুধ দিলাম। তো সেদিন আমার আনন্দ হয়েছিল এবং আমার একটা বিরাট অ্যাচিভমেন্ট, উইদিন 5 মিনিটস ওষুধ খাওয়ার পরে তার সেই যন্ত্রণা কমে গেছে। আর ওই যে পেশেন্টগুলো সারি দিয়ে বসেছিল তারাও অবাক হয়ে গেছে হোমিওপ্যাথি এত চটজলদি কাজ করতে পারে। তার মানে সঠিক নির্বাচন হতে এরকম একটা সমস্যা। এবং এই পেশেন্টটা কিন্তু ভেলোর টেলোর সব জায়গা থেকে ফেরত, ভাববেন না যে এসছে। আর তার মানে কি সঠিক নির্বাচন উইদিন 5 মিনিটস, মানে যদি সেই সাপে কামড়ানোর মতো বলে যে সাপে কামড়ানো, এখন অনেক তর্ক বিতর্ক আছে, কিন্তু বলে যে একটা জুড়িবুটি দিয়ে দিলে সাপটা চুপ করে গেল, সেরকম একটা রোগ এই এত যন্ত্রণা মুহূর্তের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। তার মানে সঠিক, এখানে সময় তো লাগেনি, এটা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। বেশ, ডক্টর মল্লিক, আপনার একটা নির্দিষ্ট, আপনি আমাকে স্টুডিওর বাইরে বলছিলেন নির্দিষ্ট ধরন আছে ট্রিটমেন্ট করার, মানে একটা সেলফ ক্রিয়েটেড মেথড, একটু দর্শকদের জন্য। হ্যাঁ, সেটা আমরা মল্লিক মেথড বলে আমরা বলি, এবং এই ব্যাপারে আমার বই আছে, আমার ছেলে একটা বই লিখেছে। বেশ। এবং ছেলে যে বইটা লিখেছে সেটা হচ্ছে মল্লিক চিকিৎসা সংহিতা। বেশ। আর ইংরেজিতেও লিখেছি, সেটা হচ্ছে যে মল্লিক মেথড। এটা প্রায় পৃথিবীর 10টি দেশের সমস্ত চিকিৎসক এটা নেয়। এটার মেন হচ্ছে যে যখন হ্যানিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছিলেন তখন তো প্যাথোলজি ছিল না, তাহলে আমরা প্যাথোলজিক্যাল রিপোর্ট এবং তার সঙ্গে হোমিও দর্শনের সমন্বয় ঘটিয়ে এটা করি। বেশ। এবং এই যে আপনাকে যে উদাহরণগুলো দিলাম, যে আমরা ধরুন একটা ছোট্ট সমস্যা, কারো পায়ে কোড়া হয়েছে, যাকে ইংরেজিতে বলে ক্রন, এবং এই ক্রনটা কিন্তু খুব ডেঞ্জারাস, একদম শহরের মানুষ থেকে গ্রামের কৃষক সবাই ভোগে। এবং এটা আমাদের স্যারেরা যেগুলো শিখিয়েছিলেন সেগুলো কিন্তু দিলে 80% 90% ভালো হয়ে যাচ্ছে, কিন্তু পুরো 100% ভালো হচ্ছে না। বেশ। তখন আমি স্টাডি করে দেখলাম এই যে কোন হয় ডিউ টু ল্যাক অফ ভিটামিন এ ডেফিসিয়েন্সি। ওকে। তখন আমি তাকে ভিটামিন এ ডেফিসিয়েন্সি দিলাম, এ দিলাম, আর তার সঙ্গে আমাদের ওষুধ দিলাম। আমার ছেলে ডাক্তার, আমি আগেই বলেছি, ছেলে বলছে বাবা তুমি যদি ভিটামিন এটা দিলে তাহলে হোমিওপ্যাথি ওষুধটা দিলে কেন? তো আমি বললাম মজা হচ্ছে যে ওর এবি ডেফিসিয়েন্সিটা ছিল, আমি দিয়ে সাপ্লিমেন্ট করে দিলাম, ভালো হয়ে গেল, কিন্তু পরে তার তৈরি হওয়ার জন্য হোমিওপ্যাথি মেডিসিন লাগবে। দ্যাট ইজ এ মল্লিক মেথড। মল্লিক মেথড হচ্ছে বিজ্ঞান এবং তার সঙ্গে হোমিও দর্শনের সমন্বয়, মানে এটা সেলফ ক্রিয়েট করা। এবং এ ব্যাপারে অর্থোডক্স হোমিওপ্যাথিরা আমাদের মানে না, কিন্তু রুগীর হাসি আমাকে বাঁচিয়ে রাখে। আমি বলি যে রুগীর হাসি আমার কাছে নোবেল পুরস্কারের থেকেও বেশি। বড় কথা, একটা ডাক্তারের কাছে এর থেকে বড় প্রাপ্তি কিছু হতে পারে না। নো ডাউট। সেই ক্ষেত্রে যে আমাদেরকে যখন এই ব্যাপারে বিভিন্ন মিডিয়াও প্রশ্ন করে, তাই বলেছিলাম যে আসলে সেই কলম্বাসের কথা। কলম্বাস যখন আমেরিকা আবিষ্কার করেছিল, যখন নৈশভোজে রানী তাকে আমন্ত্রণ জানিয়েছিল, তখন অনেকে বলছে ওটা তো কোনো ব্যাপার না, ওটা তো ছিলই। উনি ডিগ্রি করে গেলেন, ওখানে একটা স্থলপথ দেখতে পেলেন, নামলেন আর আমেরিকা নাম দিলেন। তখন কলম্বাস শুনে বলছে হ্যাঁ আপনারাও পারতেন, তবে আপনি এই ডিমটাকে একটু বসিয়ে দিন তো, তখন তো ওটা গড়িয়ে যাচ্ছে। তো কলম্বাস একটু পরে ওটাকে ঠুকে বসিয়ে দিলেন, অর্থাৎ ওটা বসে গেল। তখন বলছে আমরাও তো পারতাম, বলছে করে দিলে না করা যায়, কিন্তু করার আগে করা যায় না। এই প্রসঙ্গে তেনজিং নোরগে যেমন, আমরা যদি এখন মাউন্ট এভারেস্ট কে জয় করেছে, অনেকেই জয় করেছে, কিন্তু প্রথমেই আমাদের নাম আছে তেনজিং নোরগে। কেন? তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন, আর পরবর্তী ক্ষেত্রে তারা সম্ভবকে সম্ভব করেছিলেন। সেই জন্যে আমাদের যে মল্লিক মেথড, এটা কিন্তু এখন অনেকেই ব্যবহার করে কিন্তু স্বীকার করে না। আর আমি এটাকে মেথড হিসেবে একদম বই লিখে এটাকে
এবং আমি মনে করি যে ভবিষ্যতে হোমিওপ্যাথির যদি নব আবিষ্কার বলা যায়, এটা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় হবে, গবেষণার প্রয়োজন আছে। এবং এই ব্যাপারটা আমরা কিন্তু শুধুমাত্র একটা মানুষ যেমন ডায়রিয়া হয়েছে, এখন মানুষকে কিন্তু, যেমন আপনি এলোপ্যাথির কথা বলছেন, তাকে কিন্তু অফিস যেতে হবে বা যেতে পারবে না, বা যে যা কাজ করে, তা আমরা সেই জন্য কি করি না, তাকে একটা পার্মানেন্টলি ওষুধ দিই, তার সঙ্গে কিছু মাদার টিনচার, এবং মাদার টিনচারের উপরে আমার বই আছে, যেটা 125টা মাদার টিনচার বেসিক্যালি আগে ব্যবহার হতো 10 থেকে 12টা মাদার টিনচার, এবং মাদার টিনচারের প্রয়োগ সম্পর্কে আমি বিস্তারিত লিখেছি। এবং আমরা মাদার টিনচার আর তার সঙ্গে বায়োকেমিক, এই যে তিনটে সমন্বয়, একটা পোটেন্সি মেডিসিন, মাদার টিনচার আর বায়োকেমিক, এতে করে পেশেন্ট কিন্তু রিলিফ পায়, পার্মানেন্ট কিওর হয় এবং ইমিডিয়েট রিলিফ হয়। এবং এই যে টাইমের কথা বলছিলেন, এই আমরা টাইম কনজিউমটাকে আমরা জীবন থেকে তাড়িয়ে দিয়েছি, মানে আমাদের থিওরি থেকে আমরা প্রমাণ করে দিয়েছি যে তাৎক্ষণিক। আমার পেশেন্টরা বলে, স্যার এলোপ্যাথির থেকেও তাড়াতাড়ি কাজ হয়। এটা কিন্তু আমার পেশেন্টের মুখের ভার্সন। ডক্টর মল্লিক, সেখানে আমার পরবর্তী প্রশ্ন থাকবে, দর্শকরা নিশ্চয়ই জানতে চাইবেন ট্রিটমেন্ট, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট এবং আপনি যে ট্রিটমেন্টের কথা বলছেন, টেকনিক্যাল ডিফারেন্স কি? না, টেকনিক্যাল ডিফারেন্স তো ওরা হচ্ছে, মানে আপনার ডায়রিয়া হচ্ছে, এটা অ্যান্টি ডায়রিয়াল ওষুধ দেয়। ওকে। আমরা কিন্তু সমসমং সবয়তি, অর্থাৎ বিষে বিষে বিষক্ষয়। ওকে। এবং সেই কারণেই আমাদের হোমিওপ্যাথিক থিওরিটাই তাই। এবং ঘটনা হলো দুক্ষেত্রেই সময় তাহলে একই লাগছে। একই লাগছে, এবং আমাদেরটা আরো বেশি। এবং নট অনলি দ্যাট, আমাদের সুবিধা হচ্ছে যে সাইড এফেক্ট নেই, যেটা কিন্তু এটাই সব থেকে বড়, এটা বিরাট। এবং আজকে বর্তমান প্রেক্ষিতে এটা গুরুত্বপূর্ণ বিষয় একদম। কারণ যে কোনো অ্যান্টিবায়োটিক যদি আমরা খাই, আপনারা খান, তার সাইড এফেক্ট থাকে। এবং নট অনলি দ্যাট, আমার কাছে অনেক পেশেন্ট আসে, সেটা হচ্ছে যে ধরুন আফটার ফিভার তার কাশি থামছে না, আফটার ফিভার সে দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওষুধ দিলে তার দুর্বলতা তাড়াতাড়ি চলে যাচ্ছে, সে নিজের কাজে জয়েন করছে। এটা বায়োলজিক্যাল রিজন কি? বায়োলজিক্যাল রিজন হচ্ছে ওই সময় যে অ্যান্টিবায়োটিক রিয়াকশন, আমাদের যে বডি যে রিয়াকশন করে অ্যান্টিবডি অ্যান্টিজেন রিয়াকশন, তার জন্য সে ক্লান্ত হয়ে পড়ে। আর সেই ক্লান্তিটাকে দূর করে আমাদের জীবনী শক্তির মাধ্যমে হোমিওপ্যাথি মেডিসিন। আচ্ছা, ওকে। ডক্টর মল্লিক, ক্রনিক ডিজিজ যেগুলো আপনি প্রথমে পর্বের শুরুতে বলছিলেন, সেগুলো কিন্তু হোমিওপ্যাথিতে একদম নির্মূল হয় একদম। কিন্তু মানুষের মনে এটাই সবসময় প্লে করে যে হোমিওপ্যাথিতে সময় লাগে, এবং বিশ্বাস কতটা, হোমিওপ্যাথি চিকিৎসার উপর কতটা বিশ্বাস, এই নিয়ে দর্শকদের কি বলবেন? বিশ্বাসটা ব্যাপারটা হচ্ছে, অনেকেই বলে যে হোমিওপ্যাথি বিশ্বাস, কিন্তু আমাদের কাছে মানে একদম সদ্যজাত শিশু, তার পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে। আমি যখন গ্রামে ছিলাম, সেই পেশেন্টকে আমাদের ওষুধ দিয়ে ভালো করেছি। ওই বাচ্চা ছেলেটা বা ওই সদ্যজাত শিশুর কি কোনো বিশ্বাস জন্ম হয়েছে? ঠিক। বিশ্বাস হয়তো একটা ব্যাপার আছে, ডাক্তারের প্রতি বিশ্বাস, ডাক্তার কিভাবে কথা বলছে, ডাক্তার কিভাবে তার সঙ্গে বিহেভিয়ার করছে, সেটা বিরাট ইম্পর্টেন্ট। একদম। তার গ্রহণযোগ্যতা এবং কিন্তু তার নলেজ, তার অভিজ্ঞতা, এবং কিন্তু বিজ্ঞান একটা ব্যাপার। একদম। বিজ্ঞান কিন্তু বিষ খেলে, তা বিষ খেলে কি বলে আলাদা কাজ করবে? সেরকম ওষুধ যদি ঠিক নির্বাচিত হয়, তাহলে কিন্তু সেটা কাজে। বিষের যেমন কোনো কোয়ালিটি হয় না, সেরকম ওষুধের কিন্তু কোয়ালিটি আছে, কিন্তু ওষুধ প্রয়োগের ক্ষেত্রে যদি সঠিক দেওয়া হয়, তাহলে টাইম লাগার কোনো জায়গা নেই। বেশ, ডক্টর মল্লিক, আমি পরে যে প্রশ্ন করব আপনাকে, হোমিওপ্যাথি ট্রিটমেন্টের ক্ষেত্রে দর্শকদের আপনি কি বলবেন? মানে দর্শকরা হয়তো অনেকেই আমাদের এই পর্ব দেখার পর আপনার সাথে যোগাযোগ করে কিংবা আপনাকে প্রশ্ন করতে পারে যে হোমিওপ্যাথি মেডিসিনের ওপর, চিকিৎসার ওপর আপনি যে মেথডের ট্রিটমেন্ট করেন, মানুষ কিন্তু আস্থা অটুট রাখতে পারে। এবং আপনি এটাও বলছেন যে অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি আপনার পদ্ধতি অফ ট্রিটমেন্ট এক। তবে আমি এই ক্ষেত্রে বলবো, এই সাধারণ মানুষের জন্যই বলবো, আমরা অনেক সময় ডাক্তাররা বা সাধারণ মানুষ ভাবে যে হোমিওপ্যাথি এলোপ্যাথি হচ্ছে পরস্পরের প্রতিদ্বন্দ্বী, কিন্তু আমি বলি প্রতিদ্বন্দ্বী নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরস্পরের পরিপূরক। আমরা অনেক সময় দেখেছি, যেমন অ্যাজ ফর এক্সাম্পল, আমার একটি কাঁথির একজন MBBS ডাক্তারের মায়ের ক্যান্সার হয়েছিল, আমাকে অনেক রিকোয়েস্ট করবে, আমি সাধারণত কলে যাই না, গেলাম উনি যে ডাক্তার বলে, তো উনি বলছেন যে আমাদের ওষুধে কাজ হচ্ছে না, আপনার ওষুধেও কাজ হচ্ছে না, কিন্তু দুটো ওষুধ যখন পাশাপাশি চালাচ্ছে নির্দিষ্ট ওয়েতে, আমার মা কিন্তু সুস্থ আছে। একদম। তাহলে এই জায়গাটায়, এই যে যখন একজন সার্কাসে একজন যখন যে রিং মাস্টার, রিং মাস্টার নয়, যারা জোকার কিন্তু খেলা দেখায় আমরা হাসি, একদম, কিন্তু যখন একটা মেয়ে বারের খেলা দেখছে, তার পাছাতে চাবড়ে দিচ্ছে, ও খেলাটা জানে বলেই চাবড়াতে পারে। ঠিক সেরকম কতটা সমন্বয় করবে, সেই জন্য ডাক্তারবাবুর কিন্তু এলোপ্যাথি, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক সম্পর্কে নলেজ থাকতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট একটা চেষ্টা করেছিল যে প্রত্যেক ডাক্তারকে প্রত্যেক প্যাথি সম্পর্কে জানা, এবং আমি বলি ইন্টিগ্রেশন অফ মেডিকেল সায়েন্স। এবং এটা যদি জানা যেত, তাহলে কিন্তু আজকে অনেক
মানুষের উপকার হতো। কিন্তু আমরা ইগো নিয়ে থাকলে তাহলে কিন্তু মানুষের কষ্ট হচ্ছে, একে অপরে ঝগড়া করছে, কিন্তু মানুষ তো সে রিলিফ চাই, এটা হচ্ছে মানুষই সাফার করছে, মানুষ সাফার করছে। একদমই। কিন্তু আমাদের নিজেদের প্রফেশনাল ক্ষতি হবে ভেবে আমরা কিন্তু সেটা করতে চাইছি না। কিন্তু সত্যিই যদি একজন মানুষ সে মানে একজন ডাক্তার যদি ভাবে আমি মানুষকে ভালো করতে চাই, আমাদের হ্যানিম্যান বলছেন যে আমাদের ডাক্তারের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এটাই যে আমরা সিক টু রেস্টোর টু কিওর টু হেলথ, অর্থাৎ মানুষকে শিখ থেকে আমরা কিওর করে তাকে আমি হেলথে ফিরিয়ে দেবো, এটাই আমাদের উদ্দেশ্য। সেই জন্য আমি কোনো প্যাথি মানি না, আমি কিছু কবিতাও লিখি, সেক্ষেত্রে আমি বলি আমি ছন্দ মানি না, গতি মানি না, জ্যোতি মানি না। সেরকম আমি ডাক্তারির ক্ষেত্রেও কিন্তু আমি কিছু মানি না, আমি শুধু ভালোবাসি রুগীর মুখের হাসি। এটা সব থেকে বড় কথা। এবার সব থেকে বড় প্রাপ্তি ডক্টর মল্লিক এটা। আমি পরের প্রশ্নে যাওয়ার আগে আপনাকে জিজ্ঞেস করবো যে অনেকে কিন্তু হোমিওপ্যাথি চিকিৎসা করতে করতে ডিসকন্টিনিউ করে ফেলে, আবার ওষুধ আনতে যাবো, দরকার নেই, সেরে গেছে, এতে কি আবার সেই রোগ ফিরে আসতে পারে? এবং নট অনলি দ্যাট, এক্ষেত্রে একটা ভালো আমি সতর্কতা দেবো, আপনি যদি কোনো হোমিওপ্যাথি ডাক্তারের কাছে কোনো ক্রনিক রোগের চিকিৎসা করেন, রোগটা যখন কমে গেছে তারপরে একবার ডাক্তার কাছে যাবেন, তিনি এমন একটা ডোজ দেবেন যাতে আপনার অন্য রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যাবে। কিন্তু বেসিক্যালি কোনো চিকিৎসক মানে পেশেন্ট যায় না। এবং নট অনলি দ্যাট, আমাদের কাছে যারা চিকিৎসা করে একটু কমে গেলেও যায় না, তাতে আবার সে রিগেন করে, বারবার ফিরে আসে। তখন ভাবে আসলে হোমিওপ্যাথি চিকিৎসাটা যদি সেরে যাবার পরেও একটা ডোজ হয়, সেই ডোজটা আমার এই 40 বছর জীবনে এখন কয়েকজন ছাড়া কাউকে দিতে পারিনি, সেটা দুঃখের ব্যাপার। বেশ, আপনি একটু আগে বলছিলেন কবিতার কথা, এবং আপনারা জানলে অনেকে জানেন না অত, কিংবা আপনার ইউটিউব চ্যানেলে প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর মানুষজন ইতিমধ্যেই ডক্টর মল্লিকের সঙ্গে ইউটিউবে কমেন্টে যোগাযোগ রাখেন। কবিতা কিংবা আপনি কলম ধরলেন কেন? আমি কলম ধরলাম এই জন্যে, আসলে আমাদের অতীতের প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার ভরনাথ চক্রবর্তী, তিনি রাষ্ট্রপতির চিকিৎসক ছিলেন। আমি গ্রামে চলে গেলাম, আমার মনে হয়েছিল আমার মানে অস্তিত্বের সংকট, তখন আমি একটা বই লিখেছিলাম, সেই বইটা আমি স্যারকে দিয়েছিলাম। তো স্যার একদিন বলছে, তখন স্যারের 700 টাকা ফি এবং উনি 200 রুগী দেখেন, উনি আমাকে বলছেন তুমি আমার থেকে বড় ডাক্তার। আমি বলছি স্যার এরকম অপমান করলেন আমাকে, আপনি সম্মান না করতে পারেন, তো কী ভেবেছেন? তো বলে আমি ভেবে বললাম। কী ভেবে বললেন? বলছে দেখ আমি যখন মারা যাব তখন কি একটা লোককেও আমি সেবা দিতে পারবো? কিন্তু তোর ওই বই যতদিন থাকবে, যতদিন হোমিওপ্যাথি থাকবে, যতদিন মানুষ থাকবে, ততদিন মানুষের সেবা দিয়ে যেতে পারবে, তুই কত বড় ডাক্তার। সেই অনুপ্রেরণায় আমি প্রতি বছর এখন প্রায় 90টা বই বেরিয়েছে, বিভিন্ন রোগের উপরে বেরিয়েছে। কারণ আমি মনে করি আমি মারা যাব, আমি পুড়ে চিতায় শেষ হয়ে যাব, কিন্তু আমার ওই বইয়ে লেখা জ্ঞানের আলো মানুষকে আলোকিত করবে যতদিন পৃথিবী থাকবে। বই হচ্ছে শ্রেষ্ঠ আলো বলে আমার মনে হয়। আর সেই আলোর বিচ্ছরণে মানুষের অস্তিত্ব, মানুষের সুস্থতা, মানুষের আবেগ সবকে ছন্দবদ্ধ করে রাখা যায়। এবং সেই জন্য আমি যে কবিতা লিখি, আমাকে অনেকে বলে যে কবিতার সঙ্গে চিকিৎসাকে মেলান কি করে? কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ফ্লো অফ মাইন্ড, রাইট? এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মনকে যে বুঝতে পারে, সে আরোগ্যটাও দ্রুত হতে পারে। এবং সেই জন্য আমার কাছে কবিতা আর সুস্থতা, কবিতা আর চিকিৎসা আমি নতুন করে দেখি না, আমি মানুষের মনের গভীরে, তার গভীরের গহনে গিয়ে তার অস্তিত্বকে, তার সেই অস্তিত্বের নিবিড়ভাবে আমি চিকিৎসাটা করি বলে আমার চিকিৎসায় মানুষ রেসপন্স করে এবং তাদের হাসি ফুটে বাড়ি যায়। এবং আমি যে কথা বলি, এবং মানুষের যখন কোনো মেন্টাল ডিপ্রেশন আসে, কথা বলেই তাকে আমি অর্ধেকটা রোগ সারিয়ে দিই, পরবর্তীকালে মেডিসিন। এটা মেন্টাল ট্রিটমেন্ট বলা যায়, একদম মেন্টাল এভরিথিং। ম্যান ইজ মানে আমরা যে দিল তো পাগল হয় না, একদম। এবং মানুষ কিন্তু সবাই পাগল, এবং সেই পাগলের কিন্তু ধরন আছে, সেই পাগলের টেম্পারমেন্ট দেখে ওষুধের শক্তি নির্বাচন করা যায়। এবং সেটা আমার এই কবিতা চর্চায় আমাকে এই চিকিৎসক জীবনে এই সফলতা এনে দিয়েছে বলে আমার ধারণা। বেশ, আমাদের একদম শেষ আজকের পর্বে আমরা ইন্ডিভিজুয়াল রোগ নিয়ে কিন্তু আমরা পর্ব আপনাদের সামনে রাখবো। ডক্টর মল্লিক, তাহলে মানুষকে আপনি আশ্বস্ত করছেন যে আপনার যে পদ্ধতি, আপনি যেভাবে ট্রিটমেন্ট করেন, সেখানে যে কোনো রোগ নিয়ে কিংবা সমস্যা নিয়ে মানুষ আপনার কাছে গেলে মেডিকেলি, সেখানে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের যা রেসপন্স সেভাবেই তার থেকে বেশি। এবং আমি বলি যে যখন কোনো হতাশ হবেন না, নো ফুল স্টপ টু হোপ। তার কারণ আপনি যদি কোনো প্যাথিতে রেসপন্স না পান, হোমিওপ্যাথি করবেন। কারণ আমরা বলি যে রোগ সারে না কোনো প্যাথিতে, সে রোগ সারে হোমিওপ্যাথিতে। দারুণ কথা বললেন, দারুণ কথা বললেন। বেশ ডক্টর মল্লিক, অনেক ধন্যবাদ। আমরা আজকের প্রথম পর্ব আপনারা দেখলেন, এবং আমরা কিন্তু এই উৎসবের মরশুম ধরে যত চলবে আমরা কিন্তু পর্বের পর পর্ব আপনাদের সামনে নিয়ে আসবো, এবং ইন্ডিভিজুয়ালি অর্থাৎ কী রোগ হলে কী ট্রিটমেন্ট, এবং তার বিস্তারিতভাবে ডক্টর মল্লিক আপনাদের সামনে তুলে ধরবেন, এবং তার ট্রিটমেন্ট কতদিন লাগতে পারে, কি করতে হবে, কি খেতে হবে, কিভাবে আপনারা চিকিৎসা করবেন, সব ইন ডিটেল আমরা আলোচনা করব। আজকের পর্ব এই পর্যন্তই, তাই ভালো থাকবেন, নমস্কার।